নমস্কার। আমি উদয়ন মজুমদার। আজকে প্রথমে পরিচয় করিয়ে দিই, সুশোভন রায়চৌধুরী। উনি নমস্কার। ব্যক্তিগতভাবে পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, এখন চাকরি করছেন একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। আর তার বাইরে ওনার পরিচয়, উনি শ্রীময়ী পত্রিকার সহযোগী সম্পাদক। আর লিটল প্রচার বলে যে ফেসবুক পেজটা আছে, যেখানে লিটল ম্যাগাজিন সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট করা হয়, সেই পত্রিকার উনি অ্যাডমিন। নমস্কার সুশোভন দা। নমস্কার। আমাদের কলিকাতা পত্রিকার উদ্যোগে প্রথম অনলাইন লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে। 5 দিন ধরে চলছে এই মেলা। গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনের অতিথি আপনি। প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, প্রথমে একটা জিনিস জানতে চাইবো যে করোনা পরিস্থিতিতে মোটামুটি আমাদের প্রত্যেকের একটা সামাজিক দূরত্ব তৈরি হয়েছে, এবং আমরা যারা লিটল ম্যাগাজিন বা এই সংক্রান্ত জিনিসগুলোর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি, তাই কম সময় বা দীর্ঘ সময়, সময়টা হয়তো ম্যাটার করছে না, যারা যুক্ত রয়েছি তারা বিভিন্ন ভাবে এই লিটল ম্যাগাজিন মেলাগুলোকে কিন্তু ভীষণ মিস করছি। একদম মানে আমরা যারা, ঠিকই, লিটল ম্যাগাজিন মেলা আমরা সত্যি মিস করছি। হ্যাঁ, মানে এখনো প্রতি বছর মানে অন অ্যান অ্যাভারেজ সামথিং নিয়ার অ্যাবাউট 25টা মেলা হয় লিটল ম্যাগাজিন মেলা জেলাকে কেন্দ্র করে। তো সেগুলোর মধ্যে এখনো পর্যন্ত পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলার কথা আমরা জানতে পেরেছি, হুম, ডিসেম্বর মাসেই হচ্ছে। কিন্তু হ্যাঁ, পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলা বাদে এখনো পর্যন্ত অন্যান্য মেলা সঠিকভাবে সেইভাবে অর্গানাইজ করা যায়নি। তো এটা একটা বিষয়, সেই কারণে প্রত্যেকেই মিস করছি। কিন্তু সেই মিসটা যাতে ততোধিক না হয় সেই জন্য কলিকাতা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই অনলাইন প্ল্যাটফর্মে right. সমস্ত পত্রিকাকে এক জায়গায় করে এই যে একটা বিক্রির মাধ্যম, এটা নিঃসন্দেহে খুবই ভালো। আহ যখন কলিকাতা প্রথম এই উদ্যোগটা নেয়, তখনও পর্যন্ত আমরা জানতাম না যে পুরুলিয়া মেলা হতে চলেছে। মানে কলিকাতা নিজেও একটা অংশ পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলার। প্রতি বছর কলিকাতা যায়, বা আরো বিভিন্ন ম্যাগাজিন যায়। এবারও হয়তো যাচ্ছি, মানে যাচ্ছে বিজয়দা, কলিকাতা পত্রিকার সম্পাদক। এবারে একটা বিষয়, যে আমরা যখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যখন মোটামুটি ম্যাগাজিন আমরা প্রত্যেকে এই সময়টায় কিন্তু প্রচুর বই পড়েছি, কম বেশি, যারা লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত বা বিভিন্ন ভাবেই লিটারেচারের সাথে যুক্ত, বিভিন্ন বিষয়ে যুক্ত, তারা প্রত্যেকে কম বেশি প্রচুর বই পড়েছি, কিন্তু নতুন বই সংগ্রহ করে পড়েছি কম। সেক্ষেত্রে কলিকাতা ঠিক, এটা নিঃসন্দেহে ঘটনা। একটা ভালো উদ্যোগ নিচ্ছে। অনলাইনে এটা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে, এবং তারপরেও মেলাটা হচ্ছে। তো একটা বিষয় জানতে চাইবো যে আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনার যে গ্রুপটা রয়েছে, লিটল প্রচার লিটল প্রসার, সেই গ্রুপে একটা দুর্দান্ত কাজ করে চলেছেন নিঃশব্দে। সেটা হচ্ছে বিভিন্ন লিটল ম্যাগাজিনের ডিজিটাইজেশনের কাজ। সেই সম্পর্কে যদি একটু বলেন। আমরা কম বেশি যারা এই বিষয়টার সাথে যুক্ত তারা কম বেশি জানি, তবে আরো একটা বড় অংশ আছে যারা জানে না। তো জানতে চাইবো। ঠিকই, ঠিকই। তো এই ডিজিটাইজেশন যেটা, সেটা প্রথমে আমরা ঠিকই করেছিলাম যে আমরা করব, কিন্তু সেটা শুরু করতে আমাদের দেরি হয়েছে। আমাদের গ্রুপ 2017 সালে হলেও ডিজিটাইজেশনের কাজটা এই 2020-তে গিয়ে শুরু। এবং 2020-তে শুরুর অন্যতম প্রধান কারণ বোধহয় এই করোনা, এই সোশ্যাল ডিস্টেন্সিং, এই আমফান। মানে প্রথমে বিষয়টা এরকম হলো যে সব লাইব্রেরিতে যাওয়া বন্ধ হয়ে গেল মানুষের, আমরা লাইব্রেরিতে পৌঁছতে পারছি না। তার হুম, পরবর্তীতে কি হলো, আমফান। আমরা দেখলাম বই পাড়াতে বহু বই এবং বহু লিটল ম্যাগাজিন নষ্ট হয়ে গেল ঝড় জলে। সেটা দ্বিতীয় কারণ হলো। তারপরেই এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি একটি আলোচনা আয়োজন করলেন, বিতর্ক সভা। সেখানে তারা পরিষ্কার বললেন যে তাদের ডিজিটাইজেশনের অভাবের ফলেই কিন্তু তারা একেবারে মানে কোনো কাজ সঠিকভাবে করতে পারছেন না এবং পাঠক বন্ধুদের পাশে দাঁড়াতে পারছেন না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এলো, এবং তারা স্বীকার করলেন যে এই মুহূর্তে যদি ডিজিটাইজড ফর্ম থাকতো তাদের কাছে, এটা অনেক বেশি সুবিধাজনক হতো করোনা পরিস্থিতি মোকাবিলায়। তখনও পুরোদস্তুররা দেখতে পেলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে এলেন, তাদের ডিজিটাল আর্কাইভ যেটা, সেইটাকে সামনে তুলে ধরলেন। তারা বললেন যে ঠিক আছে, আমাদের সংগ্রহে সামান্য কিছু আছে, সামান্য বলতে প্রায় 2000
খুব কম নয়, কিন্তু সেই সংগ্রহটাকে তারা উন্মুক্ত করলেন পাঠকদের উদ্দেশ্যে, যে আপনারা এখান থেকে আপাতত কাজ চলতে থাকুক, আর সেইভাবে মানে যেভাবে মানুষ পেতে পারেন যাতে গবেষণা ঠিকঠাক চলতে পারে, যে কারণে ডিজিটাইজেশন অন্যতম প্রধান অস্ত্র। তো সেইটা হলো, সবকিছু দেখবার পরে আমাদের মনে হলো যে না, মানে সাংগঠনিক স্তরে তো কাজটা হয়েছে ডিজিটাইজেশনের, কিন্তু এটা যতক্ষণ না ব্যক্তি উদ্যোগে কাজটা আরো অর্গানাইজড ওয়েতে প্রতি ঘরে ঘরে প্রতি সম্পাদকের দায়িত্বের মধ্যে পড়বে, ততক্ষণ পর্যন্ত এটা একটা মানে ফুল ফ্লেজড মোমেন্টাম গেইন করবে না, কিছুতেই এটা করতে পারে না। তো সেইখান থেকে আমরা এই ডিজিটাইজেশনের কাজটা শুরু করলাম, এবং ধীরে ধীরে শুরু করবার পরে আমাদের মনে হলো যে এতক্ষণ তো ফেসবুক গ্রুপে এই জিনিসটা হচ্ছিল, কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ একটা ক্লোজড গ্রুপ, সিকিউরিটি পারপাসেই এটা ক্লোজড গ্রুপ। তো সেখানে বেশি সংখ্যক মানুষের কাছে হয়তো পৌঁছচ্ছে না, তারা জানতেও পারছেন না যে কি কি সংখ্যা ডিজিটাইজড হচ্ছে, কিন্তু আমরা ডিজিটাইজ করছি তো মানুষের জন্যই। তাই আমরা আরেকটি মানে আর্কাইভের মতো করে একটি ব্লগ খুলে দিলাম, সেখানে আমরা আমাদের সমস্ত মানে ফাইলস আপলোড করছি, ধীরে ধীরে চলছে কাজটা। তো সেইখান থেকে যাতে উন্মুক্ত আকারে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বন্ধুরা বাংলা লিটল ম্যাগাজিন পড়তে পারেন, সেই ব্যবস্থাটা করবার চেষ্টা করছি এই মুহূর্তে। বাহ, নিঃসন্দেহে একটা দুর্দান্ত উদ্যোগ। সত্যি সাধুবাদ জানানোর ভাষা নেই, কারণ এরকম একটা উদ্যোগ আমরা ব্যক্তিগত স্তরে করতে পারা মানে, আর তার থেকেও বড় কথা, প্রচুর ম্যাগাজিন আছে যেগুলো হয়তো একটা দীর্ঘ সময় আগে বন্ধ হয়ে গেছে যাদের প্রকাশনা, সেইগুলোকে যদি আপনারা ফিরিয়ে আনেন তাহলে তো নিঃসন্দেহে একটা দুর্দান্ত কাজ হতে চলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কাইভটাতে একটা সমস্যা আছে আমি যতদূর জানি, মানে আর্কাইভটা হয়তো পাবলিকলি অ্যাক্সেসিবল নয়। এটা কি সঠিক? মানে আপনি এখনই বললেন যে ওটা পাবলিকলি না অ্যাক্সেসিবল। না, এটা বিষয়টা আমি বলি, এটা পাবলিকলি যে অ্যাক্সেসিবল তারা করেছেন সেটা তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, সেটি সংবাদপত্রেও প্রকাশিত, আনন্দবাজারের মতো হ্যাঁ, বহুল প্রচারিত দৈনিকে সেটি খবরটা বেরিয়েছিল। কিন্তু এইবার যে সেখানে একটা সমস্যাটা লগ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, লগ ইন ইস্যু একটা রয়েছে, পাসওয়ার্ড এবং সাইন ইন এর ব্যাপার, ইউজার আইডি এবং হ্যাঁ সাইন ইন। তো সেই সমস্যাটা হ্যাঁ হচ্ছিল। তারপর গবেষক মহলেই, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, তারাই জানালেন যে যারা এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন তারা এটিকে সঠিকভাবে, মানে যেহেতু এটা তৈরি হয়েছিল শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কর্তৃপক্ষের জন্য প্রথম, কিন্তু হ্যাঁ 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 এমার্জেন্সি সিচুয়েশনের কথা ভেবে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করেছেন। কিন্তু এই হ্যাঁ সাডেন সিচুয়েশন এই যে উন্মুক্ত করেছেন, সেই উন্মুক্ত করবার সময় যে একটা টেকনিক্যাল চেঞ্জ আনা প্রয়োজন, অর্থাৎ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তুলে দেওয়া প্রয়োজন, সেই হয়তো পারেননি। তো সেই যে গ্লিচটা বা যে টেকনিক্যাল ট্রিকটা, সেটা আমাকে জানতে হলো, তারা আমাদেরকে জানালেন। তো সেটা জানবার পরে আমি আবার একটা ভিডিও করলাম, সেখানে আর কি ওই এইচটিটিপিএস এর আগে একটা লিংকের অংশ বাদ দিতে হয়, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ শেষের দিকের একটা লিংকের অংশ এডব্লিউএস বাদ এর যে দিতে হয়। অংশটা দেওয়ার পরে ওইটা ওরা খুলে মেনে এটা খুলে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ তারপরে এটা খুলে ডিরেক্ট যায়। ইউআরএল এইটাই থেকে হচ্ছে ডাউনলোড একটা লিংকটা তৈরি সত্য করছে। ব্যাপার। আমি ভিডিওটা বোধহয় দেখেছিলাম, একদম আমার একদম। যতদূর মনে পড়ছে। এটা আমরা মেইনলি বহু ক্ষেত্রে আমরা আচ্ছা, করেছি হয়তো, মানে আমরা বিভিন্ন সময় যারা এই ধরনের কাজ অপকর্ম করে একদম থাকি তারা একদম এরকম একদম। করেই থাকে। হ্যাঁ আপনার হ্যাঁ, ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ, এবার একটা ঠিকই বিষয় ঠিক। জানতে চাইবো, পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে হুম। বাংলা লিটল ম্যাগাজিনে কেন? হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটা ভীষণ হয়তো অনেকেই আমাকে ডিফেন্ড করবে যে এটা বহুল প্রচলিত একটা জিনিস, মানে বহুদিন ধরেই হয়ে আসছে এই জিনিসটা, বড় বড় মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথচ ইয়েতে রয়েছেন। তবু আপনার মতটা একবার জানতে চাইবো, আর কিছু না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার কথা হচ্ছে, আমার তো ইঞ্জিনিয়ার আমি অনেক পরে, আমি লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত 2006 সাল থেকে, অর্থাৎ তখন আমি ক্লাস 10 এর ছাত্র। তো হুম, পরবর্তীতে ইঞ্জিনিয়ার হব কি কি হব আমি নিজেই জানতাম না, কিন্তু লিটল ম্যাগাজিনের সঙ্গে ছিলাম। আর আমার লেখালেখি শুরু সেই ক্লাস 7-এ। তো তো তখন থেকেই বিভিন্ন মানে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মুখপত্র বারাসাতের যেটি, সেটাই আমার একটি হ্যাঁ কবিতা স্থান পেয়েছিল। বারাসাত অঞ্চলে আমি যেখানে থাকি, সেই অঞ্চলের লোকালাইজড যে পত্রপত্রিকা, সেগুলোর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়, এবং তাদের যে সাহিত্য সভা, তাদের যে সাহিত্য বৈঠক, যেরকম বারাসাত সাহিত্য পরিষদের মুখপত্র আছে, সাহিত্য পরিষদ পত্রিকা বলে, সেই সব পত্র পত্রিকা, নবধারা বলে একটি সংগঠন ছিল, সেইটাই লেখালেখি, সমকাল বলে একটি পত্রিকা ছিল সেটা, এগুলো এটা আঞ্চলিক স্তরে এইভাবে চলছিল। তারপর 2006-এ যখন শ্রীময়ী প্রকাশিত হলো, তখন পুরোদস্তুর শ্রীময়ীতেই কাজ করা আমি শুরু করলাম।
এবং তারপরে তো শ্রীময়ীর সঙ্গেই আমি আছি। তো সেইভাবেই আমার লিটল ম্যাগাজিনের পথ চলা শুরু। এবং সত্যি কথা বলতে তখনও লিটল ম্যাগাজিনের যে দর্শন বা লিটল ম্যাগাজিন মুভমেন্টের যে প্রধান আদর্শ, সেটা কিন্তু সত্যি কথা বলতে আমি বুঝতাম না। আমার কাছে পত্রিকা বলতে শুধুমাত্র পত্রিকাই ছিল। মানে দর্শন বা আদর্শের দিক থেকে টোটাল কনসেপ্টটা বুঝতে আমার সময় লেগেছে, এবং সময়টা বলতে আমি বোঝা প্রকৃত অর্থে অর্থে শুরু করেছি 2012 কিংবা 2013 সাল থেকে। মানে একটা যথেষ্ট এই বড় হচ্ছে সময় পরে। হ্যাঁ, হয়তো আমরা হ্যাঁ অনেকেই হ্যাঁ আছি যারা জানি না, মানে অনেকেই অজান্তেই লিটল ম্যাগাজিনের মধ্যে ঠিকই ঢুকে ঠিকই যায়, তারপরে বারাসাতের ক্ষেত্রে ঘটনাটা যে বললাম, যে সংগঠনগুলো আছে এখনো রয়েছে, সেগুলো কিন্তু প্রকৃত হ্যাঁ অর্থে ঠিক লিটল ম্যাগাজিন নয়, সেগুলো সাহিত্য হ্যাঁ সভা, যার একটি মুখপত্র আছে। মানে লিটল হ্যাঁ ম্যাগাজিনের যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কালচার বা লিটল ম্যাগাজিনের যে পণ্য সাহিত্য বিরোধিতা, এই এই বিষয়গুলোর সম্পর্কে এখানকার আঞ্চলিক পত্রপত্রিকা একেবারেই ওয়াকিবহাল নয় সেভাবে। খুব কম সংখ্যক মানুষ যারা জানেন, তারা কলকাতার পত্রপত্রিকার সঙ্গেই যুক্ত। যার ফলে এখানে সেই ফিচার্সটা এই আঞ্চলিক পত্রিকাগুলোর মধ্যে পাওয়া যেত না, যার ফলে আমরাও প্রথম দিকে জানতে পারি। বুঝতে পেরেছি। আর 2011 আপনার সালে আমি লেখনী, প্রথম লন্ডন লিটল ম্যাগাজিন মেলায় যাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, 2011 সালে প্রথম লন্ডন লিটল ম্যাগাজিন মেলায় যাই, এবং সেখানে গিয়ে দৃষ্টিকোণটা আর একটু প্রসারিত হয়। মানে সেইখান থেকেই আর কি ধীরে ধীরে বোঝা শুরু করি, দেখা শুরু করি, এটাই আর কি। একটা বিষয় জানতে চাই, আপনি নিজের লেখালেখি নিয়ে যদি আপনি কিছু বলেন। আমার নিজের লেখালেখি বলতে এক সময় লিখতাম, বলতে এক সময় বলতে ওই মানে ক্লাস 7 থেকে শুরু, ফুল লাইফ। তারপর শুরু মানে তারপরেও করেছি, প্রথম দিকে কবিতা লিখতাম, এখন কবিতা একেবারেই লিখি না। প্রবন্ধ লিখি, তাও প্রবন্ধের বিষয়বস্তু শুধুমাত্র লিটল ম্যাগাজিন অথবা সাময়িক পত্র কেন্দ্রিক। তো এই হচ্ছে ব্যাপার আমার লেখালেখির। তাও এখন বেশিরভাগ ক্ষেত্রেই এটা ঘটে যে অন্য কোনো পত্রিকার মানে অনুরোধ অনেকেই করেন, কিন্তু সময় মতো লেখা দিতে পারি না বা আবার লেখা হয়ে ওঠে না। আর তার অন্যতম কারণ আমাদের গ্রুপের যে কাজ, এই ডিজিটাইজেশন বা গ্রুপের সামগ্রিক কাজটা পরিচালনা করতে যে সময় লাগে, সেই সময়টা ব্যয় করবার পরে নিজস্ব লেখালেখির আর কোনো সময় থাকে না। মানে নিজের লেখা লিখতে গেলে গ্রুপের কাজ সেই দিনকে হ্যাম্পার্ড হবেই। এইটা হচ্ছে মানে বাস্তব কথা। এবার একটা জিনিস, এই ডিজিটাইজেশনের কথা যখন বারবার আসছে, তখন একটা বিষয় না হ্যাঁ মানে জানতে চাইতেই হয়, সেটা হচ্ছে যে হুম, হুম, কতদূর এগিয়েছে। 2020 সালে শুরু হয়েছে, আপনি বললেন যে মোটামুটি লকডাউন পরবর্তী হ্যাঁ হ্যাঁ সময়ে এটা শুরু হয়েছে। কতদূর এগিয়েছে কাজটা? একেবারেই। কতদূর এগিয়েছে বলতে এখনো পর্যন্ত আমরা মানে প্রত্যেক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। আমাদের ইচ্ছে আছে যে আমরা সম্পাদকদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব, তারা যদি এগিয়ে আসেন তাহলে কাজটা সবচাইতে ভালো হয়। ভালো হয় ইন দ্য সেন্স, তারা বলতে পারবেন যে তাদের কোন সংখ্যাটি মূল্যবান এবং কোন সংখ্যাটি পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের জন্য তারা সংরক্ষণ করতে চান। কারণ আমরা সবাই জানি যে বিজ্ঞান বলছে যে একটা টাইমের পরে আমরা কাগজকে ধরে রাখতে পারবো না, কাজে ডিজিটাইজ তো একটা না একটা সময় গিয়ে কাউকে না কাউকে করতেই হবে। তো সেই কাজটা যিনি পত্রিকাটি প্রকাশ করছেন তিনি নিজের উদ্যোগেই যদি করে রেখে যান, তাহলে মনে হয় একটা ধাপ এগিয়ে যাওয়া যায় সেই প্রক্রিয়ায়, যেখানে একদম। গিয়ে একটা সময়ের পরে লিটল ম্যাগাজিন সেই অবস্থানে দাঁড়িয়ে থাকবে যেখানে সেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেননে আমরা পৌঁছতে পারবো। যেমন আভাগার্ড পত্রিকা, ইউরোপীয় লিটল ম্যাগাজিন বা অস্ট্রেলিয়ান লিটল ম্যাগাজিন বা আমেরিকান লিটল ম্যাগাজিন, এদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট আর্কাইভ আছে, সেখান থেকে তারা বিভিন্ন পত্র পত্রিকা পড়তে পারছেন। কিন্তু বাংলা পত্রিকার ক্ষেত্রে সেই আর্কাইভটার অভাব আমরা প্রতিনিয়ত দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম। উদ্যোগটা সবার প্রথম সম্পাদকদের দিতে হবে, এবং সম্পাদকদের পরবর্তী ধাপ হবে বিভিন্ন লিটল ম্যাগাজিন লাইব্রেরিগুলি। আপনার দেখুন, সত্যি কথা বলতে আমরা এখনো পর্যন্ত হয়তো মানে সরকারি স্তরে বা লাইব্রেরি স্তরে, মানে লাইব্রেরিটা যেহেতু একটা সরকারি উদ্যোগ, সেই স্তরে গিয়ে হয়তো হ্যাঁ আমরা এখনো পর্যন্ত বিশেষভাবে আর্কাইভের কথা ভেবে উঠিনি। এই যে আপনি একটু আগে বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়, আমি জানি না, মানে হুম জাস্ট অ্যাজাম্পশন থেকে বলছি, হুম এই যে উদ্যোগটা হুম নেওয়া হয়েছে সেটাও কিন্তু এই শিক্ষা মহলের মধ্যে যেসব মানুষগুলোর নিয়মিত প্রয়োজন হয় এই হুম লিটল ম্যাগাজিনের আর্কাইভ নিয়মিত অ্যাক্সেস করতে হয়, সেই সব ঠিক মানুষগুলো এইসব ইনস্টিটিউশনের সাথে রয়েছেন বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে আপনি যে বলছেন 2000, ঠিক। আপনি একটু আগে বললেন যে প্রায় 2000
পত্রিকা রয়েছে, সেটা কিন্তু নিয়মিত তাদের প্রয়োজন হচ্ছে বলে তারা ওটার আর্কাইভ তৈরি করেছেন। সরকারি উদ্যোগে সাধারণ মানুষের জন্য আদৌ এই ভাবনাটা কবে ভাবা হবে হয়তো আমরা জানি না, কারণ লাইব্রেরি বর্তমানে একদমই একটা মানে লাইব্রেরিকে কি আদৌ সেই গুরুত্বটা দেওয়া হয় যতটা দেওয়া প্রয়োজন একটা সুস্থ স্বাভাবিক সমাজের? হয়তো হয় না। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু একটা সরকারি উদ্যোগে একটা লাইব্রেরিকে চালাতে যে পরিমাণ উদ্যোগ নেওয়া প্রয়োজন হয় সেই উদ্যোগটা হয়তো আমাদের নেই। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকারি স্তর বাদ দিয়ে যদি আমরা ব্যক্তিগত স্তরে এই জিনিসটা উদ্যোগ নিই, ধরুন আপনি একটু আগে বললেন যেটা যে বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকদেরকে এগিয়ে আসতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা পত্রিকার সাথে যুক্ত রয়েছি, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কলিকাতা পত্রিকার, আপনি নিজে একটা পত্রিকার সাথে যুক্ত রয়েছেন, আমরা প্রত্যেকেই নিজেদের উদ্যোগে প্রত্যেকটা সংখ্যাকে আর্কাইভের কাজ শুরু করে দিয়েছি অলরেডি, যেগুলোর কিছু হয়তো এক জায়গায় জড়ো হয়েছে, কিছু হয়তো এখনো বাকি রয়েছে, কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব ডিজিটাল আর্কাইভ তৈরি করা শুরু করেছি। আজ থেকে একটা নির্দিষ্ট সময় পর যেটা হয়তো আর থাকবে না, মানে প্রিন্টেড ভার্সন গুলো থাকবে না, তো সেখানে গিয়ে এইগুলো থেকে যাচ্ছে আমরা জানি। কিন্তু এবার আপনি একটা কথা বলুন যে এটার কতটা বড় ভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, সরকারি স্তরে হোক বা ব্যক্তিগত স্তরে হোক? হ্যাঁ, ঠিকই। এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে ডি স্পেস পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল লাইব্রেরি সেকশন, তাদের কাছেও কিন্তু সংগ্রহ আছে ইন দ্য সেন্স অশোক চট্টোপাধ্যায় বা অশোক কুমার রায় সম্ভবত দমদমে থাকেন, তার কাছে প্রবাসী 19 শতকের পত্র পত্রিকা মেনলি যে সাময়িক পত্র, তার একটি বিশাল বড় সংগ্রহ আছে। তিনি খুবই বয়স্ক, এই মুহূর্তে প্রায় 85-র ওপরে তো অবশ্যই তার বয়স। তো তার থেকে নিয়ে এই কাজটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আগে করেছেন, এবং সেই সেকশনটাই ডি স্পেস লাইব্রেরিতে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, সেই তার মধ্যে তার সংগ্রহের সংখ্যাগুলিকে সংরক্ষিত করা হয়েছে আর্কাইভ করে। এবং সেই সঙ্গে সাউথ এশিয়ান আইআইটি খড়গপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে ওয়েবসাইটটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরি হয়েছিল, এবার সেইখানকার সাথে এখন সাউথ এশিয়ান লাইব্রেরির একটা কম্বিনেশন হয়েছে, অর্থাৎ সেইখান থেকে প্রতিটা অ্যাক্সেস একসাথে জুড়ে যাচ্ছে এবং সেইখান থেকে তারা রিট্রিভ করতে দিচ্ছেন ডেটাটাকে মেটা সার্চ ডেটা হিসেবে। তো এইটা হচ্ছে নর্মাল গঠন। এইবার প্রশ্ন থাকবে যে সরকার কতটা উদ্যোগী হতে পারেন যে একটা ডিজিটাল আর্কাইভ তৈরি, কারণ ব্যক্তি উদ্যোগে আমরা প্রতি সম্পাদক নিজেদের পত্রিকাটুকু করতে পারি, কিন্তু অন অ্যান অ্যাভারেজ লার্জ স্কেলে যত পত্রিকা পেন্ডিং রয়ে গিয়েছে, কারণ এই চান্সটা তো এর আগে কখনোই নেওয়া হয়নি, তাই যতটা পেন্ডিং রয়েছে সেখানে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে করলেও সেটা শেষ করা সম্ভব হবে না। কারণ মনে করা যায় একসাথে আমরা কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে 200 জন সম্পাদক বসে আছি টেবিল নিয়ে, অর্থাৎ 200 জন মানুষ 200টি পত্রিকা করতে পারেন, কিন্তু বাংলা লিটল ম্যাগাজিনের সংখ্যা কমপক্ষে 1200। কিছু পত্রিকা এখন বন্ধ হয়ে গিয়েছে, কিছু পত্রিকা চলছে। তো যেগুলি বন্ধ হয়ে গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তারা করছেন কিনা, এই বিভিন্ন মানে পারমিউটেশন কম্বিনেশনের হিসেব যদি দেখা যায়, তাহলে উদ্যোগটা প্রকারান্তরে শেষে গিয়ে সরকারকে কোনো না কোনো ভাবে পরবর্তীতে নিতে হবে, তবেই এই কাজটা ফুল এন্ড ফাইনাল একটা প্রজেকশনে গিয়ে দাঁড়াবে। এবং ব্যক্তি উদ্যোগে যে সম্ভব নয় তা নয়, কিন্তু সেক্ষেত্রে যে ইউনিটি বা একসাথে কাজ করবার প্রবণতা যেটা প্রয়োজন, সেই পরিমাণ প্রসার এবং সেই পরিমাণ প্রসারটা যদি আমরা করতে পারি বিষয়টির, তাহলে হয়তো হয়ে উঠবে, সেখানে সরকারি পরিষেবার প্রয়োজন হবে না। যেমন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যে কাজটি করেছেন, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি সন্দীপ স্যারের সংগ্রহের কিছু সংখ্যা তারা রেখেছেন, তো তারা জার্মানি থেকে কলকাতার সংখ্যা তারা জার্মানিতে নিয়ে গিয়ে রাখছেন। তো এটা ইটস অল অ্যাবাউট মানে তাদের সদিচ্ছা কতটা, যারা এই ডিজিটাইজেশনের মাধ্যমটি ধরতে চাইছেন তাদের সদিচ্ছা যদি থাকে, আমার মনে হয় সরকার এবং সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ সরকার মানে ইন জেনারেল বলছি আমি, ইজ ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল, মানে মানুষেরই তো নির্বাচিত মানুষ কি ওখানে একটা সংগঠন করে কাজ চালাচ্ছে। তো হ্যাঁ, তো মানুষ যদি করেন সেটা তো সরকার মানে পাবলিক এর জন্যই সরকার, আর পাবলিক যদি কাজটা করে সেই কাজে অর্থটা যেটা ট্যাক্সের মাধ্যমে সরকারের কাজ কোষাগারে গিয়ে পৌঁছয়, সেই অর্থটার সার্কুলেশনটা যদি ঠিকঠাক হয় ডিজিটাইজেশনের ক্ষেত্রে, তাহলেই কাজটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে বলে মনে হয় না। এবার আপনি যেটা বলছেন সেটা একটা স্তর পর্যন্ত সঠিক,
আপনি যে কথাটা বললেন একটা স্তর পর্যন্ত সঠিক, যেমন আপনি বললেন আমাদের কম বেশি 1200 পত্রপত্রিকা রয়েছে, কিন্তু সেটা যদি আমরা গত প্রায় 300 বছরের ইতিহাস দেখি, মানে সেই যবে থেকে শুরু হয়েছে সেই সময় থেকে আজ পর্যন্ত ধরুন 1873 হ্যাঁ 150 বছর, সরি আমি 300 বছর বললাম, প্রায় 150 বছর, 200 বছর বাংলা সাময়িক পত্রের 200 বছর হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো তো আমরা যদি সেই সময় থেকে হিসেবটা করি তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বেড়ে যাবে। যেমন ধরুন আমি আমার ব্যক্তিগত অধ্যাপক স্বপন বসুর গবেষণা বলছে সামথিং নিয়ার অ্যাবাউট 1200 সামথিং পত্রিকা যার এক্সিস্টিং সংখ্যা 1 কপি হলেও পাওয়া যায়, তার সংখ্যা 1200 সামথিং। এটা 19 শতক, অর্থাৎ প্রথম পত্রিকা থেকে শুরু করে, দিগদর্শন থেকে শুরু করে 1200। হ্যাঁ 1200, ওটা হচ্ছে 19 শতক, অর্থাৎ 19th সেঞ্চুরি। এবার তারপরে এবার 20th সেঞ্চুরি, অর্থাৎ 1900 সাল থেকে 2000 সালের মধ্যে যে পত্রপত্রিকা কত প্রকাশিত হয়েছে সেই হিসেবে এখনো সেই পরিমাণ গবেষণা উঠেই আসছে না, যার অন্যতম কারণ 19 শতকের আর্কাইভিংটা কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু 20 শতকের আর্কাইভিং এর আর কোনো জায়গা নেই। ফিজিক্যাল এক্সিস্টিং কপি রয়েছে। আপনার শেষ কথাগুলো শোনা গেল না। সেই ফিজিক্যাল এক্সিস্টিং কপি বলে আমার মনে হয়, সেই jন্য সেই সংখ্যাটি কত। হ্যাঁ আমি বলছি যে 19 শতকে যে 1200 পত্রিকা ছিল সেইটার পরবর্তীতে 20 শতকে গিয়ে যে পত্রিকাগুলো রয়েছে তার এক্সিস্টিং কপি বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি বা বিভিন্ন লাইব্রেরি যেগুলো রয়েছে সেখানে সংখ্যাগুলি সংরক্ষিত আছে, কিন্তু তার ডিজিটাইজড ফর্ম নেই। ডিজিটাইজড ফর্ম নেই বলেই এক্সাক্ট কত সংখ্যক পত্রিকা 20 শতকে হয়েছে তার একটা অ্যাপ্রক্সিমেশন হিসেব কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। অন অ্যান অ্যাভারেজ আমরা বলছি, যেরকম আমাদের গ্রুপের কাছে কলকাতা লিটল ম্যাগাজিন মানে বাংলা একাডেমির মেলাতে অংশগ্রহণকারী পত্রপত্রিকার যে সমস্ত তালিকা এবং বইমেলায় অংশগ্রহণকারী তালিকা মিলিয়ে 850 থেকে 1000 পত্রিকা আমরা এখানেই পেয়েছি যারা বিগত 10 বছরের মধ্যে কাজ করেছেন বা এক্সিস্টিং ছিলেন। তো সেই অ্যাপ্রক্সিমেশন থেকেই আমি বলছি যে এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার, 1.5 থেকে 2000 সংখ্যা অ্যাটলিস্ট হবে। হ্যাঁ এবার তাদের প্রত্যেকের অন্তত কিছু করে কপি রয়েছে, কেউ 10টা, কেউ 20টা, কেউ আরো বেশি। তো সেই হিসেবে আমাদের কম করে কিন্তু প্রচুর পত্রপত্রিকা ডিজিটাইজেশন প্রয়োজন। আপনার ব্যক্তিগত উদ্যোগে এখনো পর্যন্ত মোটামুটি আমি যতদূর জানি গ্রুপের, যেহেতু আমি ওই গ্রুপের একজন সদস্য, কম বেশি 250-300 পত্রপত্রিকা ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গেছে। আর এখনো পর্যন্ত কতগুলো চলছে, মানে যে তথ্যটা আমাদের হাতে নেই সেই নিয়ে যদি আপনি বলেন যে মোটামুটি কতগুলো পত্রপত্রিকার কাজ চলছে এবং ব্যক্তিগত উদ্যোগে যারা আপনারা সাহায্য করতে চেয়েছেন সেইগুলো নিয়ে যদি একটু বলেন। অবশ্যই। আর সাহায্য করতে চেয়েছেন বলতে বোধ শব্দ পত্রিকার সম্পাদক সুস্নাত দাদা বলেছেন যে তিনি তার সম্পাদিত পত্রিকার যেগুলি ডিজিটাইজ করেছেন সেগুলি দেবেন। অলোক সরকার তাবিক পত্রিকার সম্পাদক, তিনি বলেছেন যে তিনি দেবেন। দেবাশিস সত্যজিৎ রায় গবেষক, তিনি বলেছেন তার সংগ্রহে কিছু সংখ্যা তিনি দেবেন সময় করে। সম্বিত বসু বলেছেন, গ্রুপের মধ্যেই জানিয়েছেন যে তার সংগ্রহের কিছু সংখ্যা তিনি দেবেন। তো এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি, কিন্তু তারা দেবেন বলেছেন। এবং এটা অন্যতম কারণ যে করোনার ফলে আমরা তো সোশ্যাল যাতায়াতটা আমাদের খুব বেশি থাকছে না, মানে একেবারে মানে অপারগ না হলে আমরা সাধারণভাবে কেউ বেরোচ্ছি না চাকরিটুকু বাদে। তো সেই কারণে এই একটা ব্যাপার, এটা হয়তো ভ্যাকসিনটা চালু হয়ে যাওয়ার পরে আমাদের যোগাযোগটা আরো নিবিড় ভাবে তৈরি হবে এবং আমরা সেইভাবে কাজটা এগোতে পারবো। তো এটা হচ্ছে নর্মাল সিনারিও। আর আমার সংগ্রহের পত্রপত্রিকা এই মুহূর্তে আমি তৈরি করে যাচ্ছি। এবার সেখানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে, হয়তো আরো খুব বড় জোর 100, 150, 200 হবে, কিন্তু এই 100, 150, 200 তৈরি করার সম্ভবটাতেই তো শেষ হবে না, কারণ এখানে আমার কাছে যা নেই সেইগুলোরও তো ডিজিটাইজেশনের প্রয়োজন। তো সেই কাজটা যদি করতে হয় তাহলে আমরা ওপেনলি আমরা মানে কি বলবো আমন্ত্রণ জানিয়েই রেখেছি প্রত্যেক সদস্যের কাছে আমাদের গ্রুপের, যে তারা যদি বলেন যে তাদের কাছে আছে, তো সেক্ষেত্রে আমরা তাদের যে স্থানে বলবেন সেই জায়গায় গিয়ে আমরা পত্রিকাগুলি
নিয়ে এসে ডিজিটাইজ করে আবার ফেরত দিয়ে আসতে পারি, যদি তারা ডিজিটাইজ করতে নিজে থেকে অসুবিধে হয়। আর যদি নিজে থেকে তারা যদি করতে পারেন সেটা তো সবচাইতে ভালো, এর থেকে বিকল্প ব্যবস্থা কিছু হতেই পারে না। তো এই মুহূর্তে পরিস্থিতি এরকম, মানে যত বেশি এটার মানে কি বলবো প্রচারটা বাড়বে, ডিজিটাইজেশনের প্রয়োজনীয়তার সম্পর্কে মানুষ মধ্যে সচেতনতা বাড়বে, তত কাজটি আরো ভালোভাবে এগোবে বলে আমার মনে হয়। এটা তো গেল এক্সিস্টিং প্রিন্টেড পত্রপত্রিকা ডিজিটাইজেশনের কাজ। একটা বিষয় জানতে চাই যে এই করোনা আবহে এবং তারপরে আমফান করোনা এই সময় না বেশ কিছু পত্রপত্রিকা নতুন তৈরি হয়েছে। এই সময়টা মানুষ কম বেশি ঘরে বসে এবং তারা বিভিন্ন সোশ্যাল মানে কি বলবো এটাকে সামাজিক উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন যে পত্রপত্রিকা বিক্রি করে সেখান থেকে যে অর্থ এসছে সেগুলো দিয়ে বিভিন্ন রকম কাজে তারা পার্টিসিপেট করেছে। এই বিষয়ে আপনাকে জানতে চাইবো যে এই যে পত্রপত্রিকাগুলো তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে আপনার মতামত কি, মানে যেগুলো অলরেডি ডিজিটাল কপি তৈরি হচ্ছে। এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি যেরকম ইলশেগুড়ি পত্রিকা নর্মালি প্রিন্ট আকারে প্রকাশিত হয়, কিন্তু সেটা প্রিন্টের বদলে পিডিএফ আকারে হয়েছে, বা অনেক পত্রিকা যে আগে কখনো পিডিএফটা তৈরি হয়নি বা ডিজিটাইজড ফর্মে তৈরি হয়নি, সেগুলো ডিজিটাইজড ফর্মেই তারা পাঠকের কাছে তুলে দিয়েছেন। এমনকি পরিচয়ের মতো সম্ভ্রান্ত পত্রিকা দেবেশ রায় সংখ্যা, সনন সংখ্যা এবং শারদীয় সংখ্যা দুটোই ডিজিটাইজড ফর্মে বার করেছিলেন, এবং এখন তারা বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং তারা সেই সংখ্যাগুলোই একত্রিত করে প্রিন্টেড ফর্মে আবার নিয়ে আসছেন। তো এই যে উদ্যোগগুলি পত্রিকাতে থেমে থাকে না, লিটল ম্যাগাজিনের এই যে একটা প্রবাহমানতা, লিটল ম্যাগাজিন দর্শনের যে একটা ফ্লো, সেই ফ্লোটা যে কখনো থেমে থাকে না, এটা তারই উদাহরণ বলে আমার মনে হয়। তো এই যে কন্টিনিউয়েশনে তারা এই যে কাজটা করে গিয়েছেন, এটাই তো মানে আমাদের চাহিদা, এটাই তো পাঠক চান যে থাকতে পারে। ঘরবন্দি হয়ে বসার পরেও তো একটা সৃজনশীল কাজের মধ্যে মানুষকে থাকতে হবে, নাহলে মানসিক সন্তুষ্টিটা আসবে কোথা থেকে? সেই মানসিক সন্তুষ্টির জায়গা থেকেই বোধহয় প্রত্যেক সম্পাদক এই কাজটা নিরন্তর ভাবে করে চলেন, এবং তারা করে চলেছেন, এবং যেখানে প্রিন্ট করতে পারেননি সেখানে তারা ডিজিটাইজড ফর্মে করেছেন, ওয়েবজিন ফর্মে করেছেন, তারপরে আরো ফ্লিপ বুক ফরম্যাট এখন নতুন এসেছে, সেই ফ্লিপ বুক ফরম্যাটে আমরা পত্রিকা দেখেছি। তো বিভিন্ন মাধ্যম তারা নিজের থেকে করে নিয়েছেন। তো ইটস অল অ্যাবাউট মোবিলিটি, যেখান থেকে সুবিধে পাঠকের কাছে পৌঁছানো, যত তাড়াতাড়ি যত ভালোভাবে পৌঁছানো যায় সেটাই দেখবার বিষয়। মানে আমি ব্যক্তিগতভাবে প্রিন্টের পক্ষপাতী, অর্থাৎ পক্ষপাতী ইন দ্য সেন্স প্রিন্ট নিজে একটা শিল্প, আর ডিজিটাইজেশন নিজে ভিন্ন ধারার একটি শিল্প। তো দুটি শিল্পই যেন বেঁচে থাকে, এটাই হচ্ছে আমার চাহিদা, মানে আমার স্বপ্ন যে দুটো ফর্মই বেঁচে থাকবে, একটা বিলুপ্ত হয়ে যাবে একটাই থেকে যাবে এরকম বোধহয় কোনোদিন হবে না। তো সেইটা সম্পর্কে আমার একটু মানে হলেও বিশ্বাস আছে। এই বিশ্বাসে হয়তো আমি করি না, আপনার এই বিশ্বাসটা হয়তো আমি করে উঠতে কোনোদিনই পারলাম না। আমার বরাবরই মনে হয়েছে যে যতই আমরা প্রিন্টেড বই ভালোবাসি, আচ্ছা, একটা সময় পর হয়তো এই প্রিন্টেড বুকস ব্যাপারটা থাকবে না। এটা নিয়ে অনেকেই মানে দ্বিমত প্রকাশ তো চলে, আপনার সাথে এখনই আমি দ্বিমত প্রকাশ করছি। ঠিকই ঠিকই ঠিকই, কিন্তু এটাই বিতর্কের বিষয়। এটা নিয়েই এশিয়াটিক সোসাইটির যে বিতর্ক সভাটা বললাম, সেই বিতর্ক সভায় তারা স্বীকার করেছেন যে ডিজিটাইজড ফর্মের অভাবের ফলে লাইব্রেরি নিরুপায় হয়ে বসে রয়েছে। তো যে সংখ্যার প্রিন্টেড ফর্ম আছে যে পত্রিকার, তারও ডিজিটাইজড ফর্ম রাখতে হবে পোর্টেবিলিটির জন্য। কিন্তু পড়বার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চোখের রিল্যাক্সেশন বা সবকিছু যদি ইন ডিটেইল দেখা যায়, সেক্ষেত্রে সেইগুলোকে প্যারামিটার দেখলে প্রিন্টেড এর বিকল্প তৈরি হচ্ছে না। এটাই হচ্ছে বক্তব্য। মানে কোনো দ্বন্দ্ব নেই দুটোর মধ্যে, যেটার প্রিন্টেড আছে সেটার ডিজিটাইজড ফর্ম রাখতেই হবে। যেরকম বাসে যাচ্ছি আমরা, অফিস যাচ্ছি, অফিস যেতে যেতে একটা বই বা একটা পত্রিকা পড়ে নিতে পারছি মোবাইল স্ক্রিনেই। তো এর থেকে বেটার অপশন কি হতে পারে? ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হয়তো আমাদের পক্ষে একটা বই ক্যারি করা সম্ভব নয়, কিন্তু মোবাইল ক্যারি করা সম্ভব, এটাও রয়েছে। কিন্তু আবার একই সঙ্গে সেটা তাৎক্ষণিক মোবিলিটির জন্য সম্ভব, কিন্তু বাড়িতে বসে মানে রিল্যাক্স বসে একটা হাতে চায়ের কাপ নিয়ে একটা ভালোভাবে একটা গল্প বা একটা উপন্যাস বা একটা কবিতার বই
বা একটা লিটল ম্যাগাজিন পড়বার মধ্যে যে আনন্দ বা যে মুন্সিয়ানা প্রিন্ট কালচারের যে একটা শিল্প, সেই জায়গাটা কিন্তু যেটা স্পর্শ করা যায় না সেটা দিতে পারে না। মানে স্পর্শ সুখ যেটা একটা মানুষের, সেইটা একটা আলাদা মানে ডেভেলপমেন্ট ফর্মে আসে। এটাই হচ্ছে আমার বক্তব্য। বিজয় দা এই মুহূর্তে একটা প্রশ্ন করেছে, যদিও আমরা প্রশ্নটা অলরেডি একবার পেরিয়ে গেছি, যে আপনার পরিচালিত লিটল প্রচার গ্রুপের শুরু এবং বর্তমান এই বিষয়ে যদি আমাদের কিছু জানান। হ্যাঁ, লিটল প্রসারের শুরুটা এইরকম, যখন 2017 সাল, তার অনেক আগে থেকেই, সম্ভবত 2011 কি 2012 থেকেই বিভিন্ন বই সংক্রান্ত গ্রুপ ফেসবুকে চলে এসেছে। আমি যখন সেই সব গ্রুপের সদস্য, তখন তাদের গ্রুপের সদস্য সংখ্যা 50,000 থেকে 60,000-এর অধিক। এবার সেই প্রত্যেকটি গ্রুপে বিভিন্ন গ্রুপ, মানে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই, সেই সমস্ত গ্রুপে একটি বিষয়ে আমার মনে হয়েছিল যে কোথায় যেন লিটল ম্যাগাজিন হারিয়ে যাচ্ছে। মানে লিটল ম্যাগাজিন যে একটি স্বতন্ত্র অভিযাত্রা, সন্দীপ স্যারের এটা একটা বইয়ের নাম, স্বতন্ত্র অভিযাত্রা। তো এই যে লিটল ম্যাগাজিনের যে একটা স্বতন্ত্র অভিযাত্রা, সেটা এই সব রকমের ভিড়ে হারিয়ে যেতে পারে। কারণ লিটল ম্যাগাজিনের পাঠক কিন্তু একটা স্ক্রিনড পাঠক, অর্থাৎ একটা সিরিয়াস পাঠক, সবাই লিটল ম্যাগাজিন পড়েন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রচারটা যেহেতু হারিয়ে যাচ্ছে, কম হচ্ছে বা চোখে পড়ছে না, তো সেক্ষেত্রে লিটল ম্যাগাজিনের জন্য ক্ষুদ্র পরিসরে হলেও যদি একটা সেপারেট প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমার মনে হয় যে বিষয়গুলো মানুষের চোখে পড়বে, দেখতে সুবিধে হবে। সেখান থেকেই এই গ্রুপের উৎপত্তি হয়েছিল, মানে 6 ডিসেম্বর 2017 সালে। তো এটা হচ্ছে গ্রুপের শুরু, এবং শুরুতে আমরা যেটা করেছিলাম, অর্থাৎ ওই প্রচ্ছদ এবং সূচিপত্রের আর্কাইভিং, এর প্রধান উদ্দেশ্যটা ছিল ওই সূচিপত্রে। আর একটা সমস্যা যেটা ছিল বলি, এটাও মেইনলি গবেষকদেরই সমস্যা, সেটা হচ্ছে আমি একটি বিষয় লিখতে চাই, কিন্তু সেই বিষয়ে আমার আগে কে কে লিখে গিয়েছেন এবং কি লিখে গিয়েছেন সেটাই বা জানবো কি করে? তাহলে আমাকে ফিজিক্যালি কোনো না কোনো লাইব্রেরিতে যেতে হবে। এবার একটা লাইব্রেরিতে গিয়ে কি আমি সমস্ত বই পাবো? তাও তো নয়। তাহলে কি দরকার, যে সমস্ত যদি একটি ডিজিটাইজড ফর্মে এক জায়গায় একটা রিপোজিটরি তৈরি হতে পারে, যেখানে পত্রিকাগুলির সূচিপত্রগুলো থাকবে, তাহলে সেখান থেকে অন্তত রিপিটেশন অফ রাইটিং যাতে না হয় বাংলা সাহিত্যে, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এবং সেই উদ্দেশ্য থেকেই তখন এই কাজটা আমরা শুরু করেছিলাম। আর বর্তমানে যেটা বলেছেন, যে বর্তমান আমরা সেইখান থেকে ট্রানজিট করেছি ধীরে ধীরে আমাদের মানে ডিমান্ড অনুযায়ী, গ্রুপের সদস্য বন্ধুদের চাহিদা অনুযায়ী। অনেকে বলেছেন যে লেখা আহ্বান সংক্রান্ত পোস্ট যদি হয় খুব ভালো হয়, যেটা আমাদের প্রাথমিক লক্ষ্যে কোনোদিনই ছিল না। তো সেটাও আমরা অ্যাপ্রুভ করে দিই। বিভিন্ন পত্র পত্রিকা তাদের সংখ্যার জন্য লেখা চেয়ে থাকেন এবং গ্রুপের সদস্য বন্ধুরা সেখানে লেখা পাঠান। তো এটা তাদের আভ্যন্তরীণ যোগাযোগ। তো সেইভাবে ইভলভিং টু দ্য সিচুয়েশন, যেরকম করোনা পরিস্থিতির আগে ডিজিটাইজেশন তত ঠিক গুরুত্বপূর্ণ হবে, গুরুত্ব আছে যে সেটা আমরা স্বীকার করতাম, কিন্তু অপরিহার্য যে না করলে আর নয়, এই সিচুয়েশনটা তো করোনাই আমাদেরকে শিখিয়েছে। তো সেই সিচুয়েশনটাকে আমরা অ্যাডাপ্ট করেছি ডিজিটাইজেশনের মাধ্যমে। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি, এটাই বর্তমান। আর ভবিষ্যতে কিছু আমাদের ইচ্ছে আছে, তবে সেই ইচ্ছেটা কতটা সার্থক হবে আমরা জানি না। সেটা হচ্ছে আমাদের গ্রুপের সদস্য প্রায় প্রত্যেক জায়গাতেই আছে। মানে ইন্টারন্যাশনালি যদি দেখা যায়, পৃথিবীর মোট 21টা দেশে আমাদের গ্রুপের সদস্য আছে একজন হলেও, মানে আমাদের স্ট্যাটিস্টিক্স বলে আর কি ফেসবুকে। তো সেটা আলাদা, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ কথা যদি আমি বলি, তো সেখানে প্রত্যেকটি অঞ্চলে যিনি গ্রুপের সদস্য, তিনি তার বাড়ির পাড়াটুকুর মধ্যেও যদি একটি সার্ভে করেন, যে সেই পাড়ায় কতজন মানুষ লিটল ম্যাগাজিন পড়েন, কতজন মানুষ লিটল ম্যাগাজিনের নাম জানেন, যদি না জানেন তাদের কাছে গ্রুপের লিঙ্কটা পাঠানো, কারণ ফেসবুক প্রায় প্রত্যেকের কাছেই আছে। গ্রুপের মাধ্যমে তাদের শুধু দেখা যে এরকম একটা জিনিস হয়, এটাতে কি হয়, বিষয়টা কি, সেটা জাস্ট তারা দেখবেন, যদি ভালো না লাগে চলে যাবেন। তো এইভাবে যদি প্রসারটা ঘটানো যায় গ্রাসরুট লেভেল থেকে, তাহলে আমার মনে হয় লিটল ম্যাগাজিনের প্রচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে, প্রত্যেকেই গ্রুপের প্রত্যেক সদস্য নিতে পারে। তো এইটা আর কি পরবর্তী পদক্ষেপ। সেই ট্রানজিশনে যাওয়াটা আমার একার পক্ষে সম্ভব নয়, গ্রুপ পরিচালকের পক্ষে সম্ভব নয়। এটা আর কি মানে কি বলবো, হুইসপারিং ক্যাম্পেইনের মতো কিছুটা, মানে সদস্য বন্ধুদের ভালো লাগা এবং তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে যে কতটা এগোবে লিটল ম্যাগাজিনের প্রচার ভবিষ্যতে। আপনি নিজে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তো আমরা কি আপনার কাছ থেকে এটা আশা করতে পারি যে আজকে আপনাদের যে ব্লগ স্পটটা রয়েছে, ভবিষ্যতে সেটা হয়তো একটা অ্যাপ নির্ভর আর্কাইভ হতে পারে কি?
মানে সেরকম কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? এই মুহূর্তে নেই, কারণ এই মুহূর্তে আমরা যেটা গ্রুপের মধ্যে করে ফেলেছি সেই জিনিসগুলোকেই আগে একটা সিস্টেমেটিক অর্ডারে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। কিন্তু পরবর্তী ইন দ্য সেন্স যে এটা মানুষ কিভাবে গ্রহণ করছেন, এটার ইউটিলিটি, এটার ইউজেজ সম্পর্কে তাদের ফিডব্যাকটা যদি তারা সঠিকভাবে জানান এবং আমরা পাই, তাহলে নিঃসন্দেহে আমরা এটিকে ব্লগের থেকে .com বা .in ওয়েবসাইটের মর্যাদায় উন্নীত করতে পারি, এবং করবার পরে সেখান থেকে যেরকম ডিজিটাল স্পেস রয়েছে সেইভাবেও আমরা কাজটিকে করে দিতে পারি, এবং সেখান থেকে এটাকে অ্যাপ আকারেও তৈরি করা যেতে পারে। তো এটা নির্ভর করছে যে কত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পৌঁছচ্ছে, কত মানুষ এটি ব্যবহার করবেন, তাদের সুবিধা হচ্ছে কিনা। কারণ দেখুন, এটা তো পুরোটাই একটি সোশ্যাল ওয়ার্ক। ডিজিটাইজেশনকে আমি সোশ্যাল ওয়ার্ক বলে মনে করি। মানে শিক্ষা প্রসার যেরকম শিক্ষকেরা করে থাকেন, লিটল ম্যাগাজিনও সমাজে শিক্ষার বিস্তারই করে থাকে। প্রত্যেক সম্পাদক সেই কাজটাই করেন। তো সেই কাজটাকে ডিজিটাইজড ওয়েতে সম্পূর্ণ বিনা খরচে আমরা উন্মুক্ত করে জ্ঞানের প্রসার ঘটাতে চাইছি। তো সেই জিনিসটার মধ্যে যদি মানুষ আগ্রহ দেখান, তাহলে ভবিষ্যতে আমরা অবশ্যই তাদের কথা চিন্তা করে আরো টেক স্যাভি তৈরি করে দিতে পারি। আমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আমরা মানে এই প্রশ্নটা করার একটা বড় কারণ হচ্ছে, যেমন প্রথম দিকে আমরা বেশ কিছু ফেসবুক গ্রুপ তৈরি হয়েছিল একটা সময়, গ্রুপ বা পেজ, যেখানে আমরা বিভিন্ন লেখালেখি পাঠাতাম। আমরা ওই প্রথম প্রথম লেখালেখি শুরু করেছি ফেসবুকে, লেখা পোস্ট হচ্ছে, লেখা পাঠালাম, সেটা প্রকাশ হলে একটা বিরাট আনন্দ, সেই একটা জিনিস ছিল। তারপরে তৈরি হলো প্রতিলিপির মতো অ্যাপ, যেখানে মাল্টিলিঙ্গুয়াল লিটারেচারকে তারা পাবলিশ করতে দিচ্ছে, এবং সেটা সেলফ পাবলিশিং অ্যাপ। সেখানে আপনাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। শুধু প্রতিলিপি নয়, আরো এরকম বেশ কয়েকটা অ্যাপ রয়েছে ভারত বাংলাদেশ মিলিয়ে, এবং সেটা বিভিন্ন ভাষাতে রয়েছে। তো এই অ্যাপগুলোর মতো করে কি আমরা মানে আপনার যে কাজটা, আপনার কাজের যে প্রসারটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি তো এরকম ভাবে ভাবতে পারেন। এটা জাস্ট একটা মনে হলো তাই জিজ্ঞেস করলাম। না, এটা আমাদের ওয়েবজিনের থেকে বেসিক পার্থক্য হচ্ছে আমাদের এখানে তো লেখা থাকে না, এটা মেইনলি আমাদের আর্কাইভিং। তো এখানে আমাদের মেইন কাজটাই তো লিঙ্ক ওরিয়েন্টেড, মানে মানুষ আসবেন, পত্রিকা দেখবেন, তার প্রয়োজন হলে ডাউনলোড করবেন। এবং সেই সঙ্গে যদি লক্ষ্য করে দেখেন, দৈনিক পাতা বলে একটা সেকশন আমরা করেছি, সেখানে খবরের কাগজের ক্লিপিংস, অর্থাৎ লিটল ম্যাগাজিন সংক্রান্ত যেখানে যা দৈনিক কাগজে খবর প্রকাশিত হচ্ছে সেইগুলোকেও আমরা সংরক্ষণে রাখছি। অর্থাৎ একটা সময় 5 বছর 10 বছর বাদে গিয়ে 10 বছরের স্প্যানে লিটল ম্যাগাজিন নিয়ে দৈনিকে কি কাজ হলো, কি পাওয়া গেল, সেইটার একটা ধারা বিবরণী পাওয়া যাবে পরবর্তী সময় গিয়ে। অর্থাৎ সেই কারণে আমাদের এটা অ্যাপ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, কিন্তু মানে মাল্টিলিঙ্গুয়াল প্ল্যাটফর্ম বলতে ইংরেজির যে পোয়েট্রি ম্যাগাজিন বা রিদম ম্যাগাজিন, সেগুলোরও আমরা ডিজিটাইজ কপি কিন্তু গ্রুপে রেখেছি। আভাগার্ডদের সঙ্গে যুক্ত যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে, লিটল ম্যাগাজিন মডার্নিস্ট জার্নাল প্রজেক্ট যেটা ইউরোপের, তার সঙ্গে যুক্ত যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের গ্রুপে এই মুহূর্তে রয়েছে। তো সেখান থেকে ওয়েবসাইট অথবা অ্যাপ হতে পারে, কিন্তু লেখার প্ল্যাটফর্ম যেটা, সেটা আমরা এটাকে ওয়েবজিন মানে নরমাল একটা পত্রিকার আকারে আমরা দেখছি না। এটা কখনোই নয়, এটা কখনোই নয়, একদমই। এবার একটা প্রশ্ন করি, বাংলা লিটল ম্যাগাজিন কথাটা বললেই একটা মানে বড় প্রশ্ন এসে দাঁড়ায়, বাংলা বলতে পশ্চিমবাংলা আর বাংলাদেশ কোনটাকে বলছি? মানে কোথাও গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা লিটল ম্যাগাজিন, আমাদের গ্রুপের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখো, যে আমরা কিন্তু মানে ট্যাগ যখন করি পোস্ট করলে, তখন সেখানে বাংলাদেশের লিটল ম্যাগাজিন বলে একটা সেকশন আছে, বাংলাদেশের ছোট কাগজ, তারা ছোট কাগজ বলতে বেশি পছন্দ করেন বাংলাদেশের বন্ধুরা, এবং একই ট্যাগে আমরা বিশেষ সংখ্যা, সাধারণ সংখ্যা এইভাবে সাজিয়ে দিচ্ছি। এই ট্যাগটা আমরা করি ঠিক যেরকম লাইব্রেরির র্যাকে সংখ্যাগুলো রাখতে খুঁজে পেতে সুবিধে হয় সেই জন্য। কিন্তু বেসিক্যালি আমরা বাংলা বলতে বাংলা ভাষাকেই কেন্দ্র করে কাজটা করছি। আমাদের কাছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম অথবা ইউএসএ থেকেও যদি একটি বাংলা ভাষায় প্রকাশিত হয়, সবই আমাদের কাছে বাংলা লিটল ম্যাগাজিন বলেই গণ্য হবে। আমরা দেশের নিরিখে কোনো ডিভিশন আমাদের গ্রুপের মধ্যে করিনি। আমরা যেটা করেছি বোঝার সুবিধার জন্য, বহির্বঙ্গের লিটল ম্যাগাজিন ভারতের মধ্যে, যেমন আসাম, ত্রিপুরা মানে নর্থ ইস্ট সেকশন, তারপরে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, এখান থেকে যে সমস্ত পত্র পত্রিকা রয়েছে সেটার একটা ক্যাটাগরি আলাদা রেখেছি, যাতে বুঝতে সুবিধা হয় মানুষের, যে আন্দামান থেকে রয়েছে, তো গুজরাট থেকে রয়েছে, এরকম অনেক।
তো এই সেকশনটা আলাদা করা আছে যাতে মানুষ বুঝতে পারে যে এটা ওইখান থেকে প্রকাশিত হয়। কিন্তু ভাষার বেরিয়ার যেটা, সেক্ষেত্রে শুধু একটাই ডিভিশন আলাদা আছে, বিভিন্ন ভাষার পত্রিকা। সেখানে সাঁওতালি ভাষা, গারো ভাষা, যেরকম থকবিরিন পত্রিকা বাংলাদেশ থেকে প্রকাশিত হয় গারো ভাষার অসাধারণ পত্রিকা, সেইগুলো রয়েছে। হিন্দি ভাষার পত্রিকা রয়েছে, মালায়ালাম ভাষার পত্রিকা রয়েছে, তামিল রয়েছে, পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত পাঞ্জাবির উর্দু লিপির পত্রিকা রয়েছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম বিভিন্ন ভাষার পত্রিকা কিন্তু আমরা গ্রুপে স্থান দিয়েছি, এবং আমরা যখন যেখানে পেয়েছি যা সেটাকেই আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। যেমন আমার মনে আছে পাশতু ভাষার পত্রিকা আফগানিস্তান থেকে একটি পত্রিকা আমি পেয়েছিলাম, সেইটা সম্পর্কেও লিখে জানানোর চেষ্টা করেছিলাম। তো এইভাবেই আমরা কাজটা করি। মানে আমরা লিটল ম্যাগাজিন এজ দ্য হোল ইন টোটালিটি মানে আন্তর্জাতিক ভাবে ভাবনার চেষ্টা করি। আমরা কোনো কেন্দ্রিকতা মানে কোনো একটি রাজ্য কোনো একটি দেশের গণ্ডিতে আবদ্ধ থাকতে রাজি নই গ্রুপ হিসেবে। এবারে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই প্রশ্নটা বিজয়দা করে দিল এক্ষুনি। আমি এই প্রশ্নটাই ভাবছিলাম মনে যে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা লিটল ম্যাগাজিন বনাম বাংলাদেশের লিটল ম্যাগাজিন, আপনার মতে পার্থক্য কতটা বা পার্থক্য কোথায়? এর প্রথম কারণ হচ্ছে ভাষাগত পার্থক্য। দুদেশের ভাষা বাংলা হলেও তাদের বলার ধরন বা আঞ্চলিকতার একটা পার্থক্য রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ বিভিন্ন রকম পার্থক্য কিন্তু বাংলাদেশের বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলার একটা রয়েছে, যদিও যার বেশিরভাগ অংশটাই এক, অথচ তার মধ্যে কিছু কিছু পার্থক্য থেকেই যায়। তো এই বাংলাদেশের লিটল ম্যাগাজিন বা বাংলাদেশের ছোট পত্রিকা, ছোট কাগজ, আপনি যে বললেন ছোট কাগজ, এবং ভারতবর্ষের সবুজ পত্র, বাংলাদেশ বাংলার পশ্চিমবঙ্গের সবুজ পত্র, এটি পার্থক্যটা কতটা এবং কোথায়? দেখো, এই এই প্রসঙ্গে প্রথমেই যেটা বোঝবার সেটা হলো 1947-এর আগে যখন দেশভাগ হয়নি তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবই ভারত ছিল। তো অ্যাজ সাচ আলাদা কিছু ছিল না। সবুজ পত্রকে যদি বাংলা ভাষার প্রথম লিটল ম্যাগাজিন ধরা হয় বা বঙ্গদর্শনকে যেটাকেই ধরা হোক, সেটি যে সময় প্রকাশিত হয়েছে তখন কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের কোনো অস্তিত্ব অ্যাজ সাচ কোনো নাম ছিল না, পুরোটাই ভারত ছিল, অবিভক্ত ভারত। তো ভাষাগতভাবে বাংলার প্রসার যতটা, ততটাই এই পত্রিকাগুলির প্রসার ছিল, সেইখানকার মানুষই পড়তেন। তো অরিজিনটা যদি দেখা হয় সেইভাবে কিন্তু পার্থক্যটা ছিল না, কারণ লিখিত যখন হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি প্রমিত ভাষার প্রয়োগটাই দেখা যায়। মানে আঞ্চলিক সংখ্যা আমরা পাই, মানে পশ্চিমবঙ্গেও আঞ্চলিক ভাষা সংখ্যা, বাংলাদেশ থেকে এখন প্রকাশিত হয়েছে আঞ্চলিক ভাষা সংখ্যা, সেগুলো স্পেশালাইজড ইস্যু আছে। শেরশাবাদের পত্রিকা বলে একটা পত্রিকা আছে, মালদা থেকে প্রকাশিত হয় শেরশাবাদিয়া ভাষার। ঠিক আছে, উত্তরবঙ্গ থেকে যেরকম রাজবংশী ভাষার পত্রিকা। তো স্পেসিফাইড ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড পত্রিকাগুলো আলাদা আলাদা আছেই, কিন্তু ইন জেনারেল বাংলা বলতে যখন লিখিত আকারে প্রয়োগটা আমরা দেখি তখন শৈলীর খাতিরে উপন্যাসের ডায়ালগের মধ্যে একটা মানে আঞ্চলিকতার প্রভাব বা ডায়ালেক্টের প্রভাব থাকতে পারে, কিন্তু অ্যাজ সাচ পুরোটা কিন্তু প্রমিত বাংলাতেই হয়। আমরা কলকাতার ডায়ালেক্টে ছাপছি আলাদা, শিলিগুড়ি থেকে যে পত্রিকাটি প্রকাশ পাচ্ছে সে কি আলাদা ডায়ালেক্টে ছাপা হচ্ছে এই মুহূর্তে তা কিন্তু নয়। বা পুরুলিয়া থেকেও যে পত্রিকাটি ছাপা হচ্ছে যেমন আহির পত্রিকা, সেটি কিন্তু লোক সংস্কৃতি বিষয়ক পত্রিকা। তার যদি পত্রিকাটি দেখা হয় তার বিষয়টা পুরুলিয়ার লোক সংস্কৃতি কেন্দ্রিকই, কিন্তু তার কন্টেন্ট বা যে ভাষায় সেটি ছাপা হচ্ছে সেটা কিন্তু প্রমিত বাংলায়। তো বাংলাদেশের ক্ষেত্রেও চিহ্ন পত্রিকা যদি দেখা হয়, বাংলাদেশের অন্যতম সেরা পত্রিকা এই মুহূর্তে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক শহীদ ইকবাল সম্পাদিত পত্রিকা, তো তার ভেতরে সেইটি যদি আমি তুলে ধরবার চেষ্টা করি সেটাই দেখবো সেটার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের পত্রিকার কোনো পার্থক্য নেই, এটা খুঁজে পাওয়া যায় না। এবং মানুষ পত্রিকা পার্থক্য নেই, জলধি পত্রিকা পার্থক্য নেই। এখন আঞ্চলিক ভাষা সংখ্যাগুলোকে যদি আলাদা করা যায় তাহলে পার্থক্য পাওয়া যাবে। আর একটি বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে আবেগ। কলকাতার লিটল ম্যাগাজিন অনেক বেশি বিশেষ সংখ্যা কেন্দ্রিক, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিন অনেক বেশি বিশেষ সংখ্যা কেন্দ্রিক। বাংলাদেশে বিশেষ সংখ্যা অবশ্যই আছে, কিন্তু সেই সঙ্গে সাধারণ সংখ্যা যেটা সেটার প্রচলন, অর্থাৎ লিটল ম্যাগাজিনের যে লিটিলত্ব, অর্থাৎ আয়তনে যাতে বড় না হয় সেইটি দেখবার প্রতি একটা নির্দিষ্ট নজর আছে বলে আমার মনে হয়েছে। আমি জানি না, কারণ আমি নিজে কখনো বাংলাদেশ যাইনি, কিন্তু বাংলাদেশের সাহিত্য সম্পর্কে জানতে আগ্রহী বা
বাংলাদেশের লিটল ম্যাগাজিন সম্পর্কে আমি দেখতে আগ্রহী, দেখি। তো সেই থেকে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটাই বললাম। আমার বক্তব্য এবার যদি ভুলও আমি হতে পারে, যারা ওপার একদমই বাংলায় নয়, আছেন তারা আরো ভালো বলতে পারে। ভুল বলে কিছু হয় না হয়তো এক্ষেত্রে, পুরোটাই নিজের ভাবনা এটা। তো এই বিষয়ে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করি যে বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলো রয়েছে তাদের ছাপা, অলংকরণ, কাগজ, এইসব টেকনিক্যাল বিষয়ে কি হ্যাঁ, পশ্চিমবঙ্গের কাগজগুলোর থেকে আলাদা কখনো আপনার মনে হয়েছে? অনেক মানে আপনি ভালো, যেহেতু অনেক ভালো, অনেক ভালো। বাংলাদেশের প্রোডাকশন কোয়ালিটি পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো। বাংলাদেশের কাগজের কোয়ালিটি ভালো, ছাপার কোয়ালিটি ভালো, প্রচ্ছদে যে রাবার ইমপ্রিন্ট, মানে আমরা পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনে রাবার ইমপ্রিন্টের কথা ভাবতেই পারি না খরচের কারণে, বা কেউ সেই সেই জায়গায় পৌঁছননি যারা করবেন। বাংলা একাডেমির সরকারি টাকায় যখন একটি বই প্রকাশিত হয় তখন সেই রাবার ইমপ্রিন্ট আমরা দেখেছি তার প্রচ্ছদে। কিন্তু বাংলাদেশের একটি ছোট কাগজ, ছড়ার ছোট কাগজ, আমার আজকের শেষতম পোস্ট ছড়ার ছোট কাগজ সম্পর্কিত একটি মুজিব শতবর্ষ সংখ্যা, সেটির প্রচ্ছদে যদি দেখা যায় সেটাও কিন্তু রাবার ইমপ্রিন্টে ছাপানো। অর্থাৎ তারা যে আবেগ নিয়ে কাজটা করেন সেই আবেগ থেকে করেন, এবং আবেগের এবং শিল্পের যে মেলবন্ধন সেইটার সঙ্গে তারা কোনোভাবেই কম্প্রোমাইজ করেন না। হয়তো নিয়মানুবর্তিতা কতটা তারা বজায় রাখেন আমি জানি না, মানে ফ্রিকোয়েন্সি পত্রিকা প্রকাশের, কিন্তু প্রোডাকশন কোয়ালিটির ক্ষেত্রে সুপিরিয়র। আমি বলবো পশ্চিমবঙ্গের থেকে অনেক বেটার কোয়ালিটি অবশ্যই বাংলাদেশের। এবং এই বিষয়টা নিয়ে আমি বাইন্ডিং কোয়ালিটি যেটা পত্রিকার, সেক্ষেত্রেও বাংলাদেশের প্রোডাকশন আমার কাছে বেশি ভালো বলে সবসময় মনে হয়েছে। এ বিষয়ে আরেকটা ঠিক একই প্রশ্ন শুধু একটু ঘুরিয়ে করব, যে পশ্চিমবঙ্গ থেকে বা বাংলাদেশ থেকে প্রকাশিত অবাংলা পত্রিকা, গারো ভাষায়, রাজবংশী ভাষায় বা বিভিন্ন ভাষায় যে পত্রপত্রিকাগুলো প্রকাশিত হয় সাঁওতালি ভাষায়, সেগুলো সম্পর্কে আপনার কি মতামত? সেগুলোর ভাবাবেগ নিয়ে একটা প্রশ্ন করবো, যে সেগুলোর ভাবাবেগ সেটা কি বাংলার পত্রপত্রিকাগুলোর সাথে কতটা পার্থক্য তার? আর দ্বিতীয় প্রশ্ন হবে টেকনিক্যাল, যে সেগুলোর ছাপা, অলংকরণ, এইগুলো নিয়ে সেটা কতটা পার্থক্য হয় আপনি যদি বলেন। ঠিক ঠিক ঠিক। এই বিষয়ে প্রথমে আমি প্রথম সেকশনটাই আসি প্রশ্নের। যেরকম কুড়ুক কাথা ওরাও জনজাতির পত্রিকা বীরভূমের শ্রীপল্লী থেকে প্রকাশিত হয়, শান্তিনিকেতন, শ্রীপল্লী, বীরভূম। কুড়ুক কাথা হচ্ছে ওরাও জনজাতি, এটা পশ্চিমবঙ্গে ওরাও জনজাতির আর কোনো পত্রিকা কিন্তু নেই, এটাই একমাত্র পত্রিকা। টোটবিকো লইকো দেরেং, টোটো সাহিত্য, টোটো হচ্ছে উত্তরবঙ্গের জনজাতি, সত্যজিৎ টোটো সম্পাদিত পত্রিকা টোটবিকো লইকো দেরেং। এটা টোটো ভাষার একমাত্র ছাপা আকারে পত্রিকা, এমনকি তাদের টোটো ভাষায় ধনঞ্জয় টোটো এবং সত্যজিৎ টোটো এই দুজনেরই বই রয়েছে। বাকি খুব বেশি বই, স্কুল মাত্র একটা, এতটাই অনগ্রসর পরিস্থিতি সেইখানে। তো সেটা সেই ভাষার পত্রিকা। তো এই পত্রিকাগুলো যদি দেখা যায়, টোটবিকো লইকো দেরেং এর প্রোডাকশন কোয়ালিটি বলতে, এটি 16 পাতার একটি পত্রিকা, 5 টাকা দাম হয় বা 10 টাকা দাম হয়, ঠিক আছে, জেরক্স অফসেটে প্রকাশিত পত্রিকা সেটি। এবং সেখানে সেই মানুষদের যাতে তারা তাদের ভাষার চর্চাটা করেন, তাদের ভাষায় লিখতে এগিয়ে আসেন, সেটারই প্রসার করছেন তারা। তো সেইখানে দাঁড়িয়ে তাদের মাতৃভাষার বিপন্নতার কথা স্বীকার করে যাতে হারিয়ে না যায় সেই লড়াইয়ে তারা অগ্রসর রয়েছে। কাজে তাদের কাছে সেটা মানে ইস্যু অফ সার্ভাইভাল। তো সেখানে তাদের কাজের সঙ্গে আবেগ জড়িত যতটা না প্রোডাকশন। তাই সেক্ষেত্রে আমরা তাদের পত্রিকার প্রোডাকশনের আভিজাত্য না দেখে তাদের উদ্দেশ্য কতটা বলিষ্ঠ সেইটার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি বা করবার চেষ্টা করছি। আবার এবার কুড়ুক কাথা যদি দেখা যায়, সেটা কিন্তু প্রচ্ছদ হচ্ছে 4 কালার প্রিন্ট, আর সাইজটা হচ্ছে ডাবল ডিমাই, ঠিক আছে। তো এরকম পত্রিকা, তো সেখানে খুব মোটা নয়, কিন্তু সেখানেও তাদের নিজেদের মাতৃভাষা, নিজেদের লিপিতে প্রকাশিত। ওরাও ভাষার লিপি হচ্ছে তোলংশিকি লিপি বলা হয়, সেই তোলংশিকি লিপিতে প্রকাশিত হয় এই ভাষার পত্রিকাটা। তো সেইভাবে তারা প্রকাশ করেন। তো রাজবংশী ভাষার পত্রিকা রাজবংশী আকাদেমি তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গে, তার থেকে তো প্রকাশিত হচ্ছেই রাজবংশী আকাদেমির। সেই সঙ্গে উজানি উজানি পত্রিকা রয়েছে, গবেষণামূলক রাজবংশী ভাষার গবেষণামূলক পত্রিকা, যেখানে রাজবংশী ভাষার গবেষণা হয়, অত্যন্ত সমৃদ্ধ পত্রিকা সেটি। বাংলাদেশের থক বিরিম, ঠিক আছে। তারপরে আরো আছে মা বই, তারপরে ওটা হচ্ছে ত্রিপুর, মেঘালয়টা গেলে সাইডে
আমি বলতে পারছি না। ত্রিপুরার ওইটা যেটা বললাম ওটা মণিপুরি ভাষার পত্রিকা। তো এই হচ্ছে টোটাল জিস বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো। সাঁওতালি ভাষার পত্রিকা তো আছেই, পিতকি একটি সাঁওতালি ভাষার পত্রিকা, আরো সান্থালি বলে একটি পত্রিকা আছে, রিসার্চ জার্নাল তাদের। তো ঘুরিয়ে ফিরিয়ে এবং ঝাড়খণ্ড থেকেও বহু পত্র পত্রিকা আছে বাংলা এবং আঞ্চলিক ভাষার সাঁওতালি ভাষার পত্রিকা। তো এদের ক্ষেত্রে পার্থক্যটা বলতে তাদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখবার তাগিদটাই সেখানে মুখ্য। ঠিক যেমন আমরা বলছি যে অন্যান্য ভাষার আগ্রাসন থেকে আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক সেরকমই তারা বলছেন বাংলা ভাষার আগ্রাসন থেকে তাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলা ভাষার পাশাপাশি সহাবস্থানে একই লিটল ম্যাগাজিন মেলায় বসে সেই পত্রিকাটিও বিক্রি হচ্ছে। অর্থাৎ এটা ভাষা বিজ্ঞান বা ভাষা তত্ত্বের যে সহজাত ফ্লো, যে মানে ভাষার যে ফ্লো, সেই ফ্লো এর মধ্যেই পড়ে যায়। অর্থাৎ গোটা ভাষা যেটাকে বলে, মানে সবগুলি আঞ্চলিক ভাষা আঞ্চলিক ডায়ালেক্ট মিলিয়ে একটি গোটা ভাষা হলো বাংলা। তো সেই গোটা ভাষার প্রভাবটা সবসময় তার ছোট ছোট ভাষাগুলোকে খেয়ে নিতে চায়, গ্রাস করে নিতে চায়। সেই গ্রাস থেকে বাঁচার উদ্দেশ্যটাই হচ্ছে এই পত্রিকাগুলি প্রকাশের প্রথম কারণ। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টা প্রোডাকশন কোয়ালিটির প্রশ্ন যেখানে আসবে, সেখানে কিন্তু এই পত্রিকাগুলির ক্ষেত্রে আমরা প্রোডাকশন কোয়ালিটি সেই উন্নত মানের বেশিরভাগ ক্ষেত্রে দেখবো না, বা দেখবার আশাও করছি না। এই কারণে, তার কারণ তাদের তাদের লড়াইটাই বেশি, ভাষাকেন্দ্রিক লড়াইটাই বেশি। সেখানে প্রোডাকশনের দিকে নজর দিতে গেলে সেই উদ্যোগটাই তাদের চাপা পড়ে যাবে। একদমই তাই। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। একটা বিষয় আবারও জিজ্ঞেস করব যে আপনারা লিটিল প্রচার গ্রুপ নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন? ভবিষ্যতে ঠিক কি কি লক্ষ্য রয়েছে, যদি সামনে যে দর্শকরা রয়েছেন তাদেরকে যদি কোনো মেসেজ আপনার দেওয়ার থাকে আপনি দিতে পারেন। ভবিষ্যতের লক্ষ্য বলতে যেভাবে কাজটা চলছে এখন আমার মনে হয় খুব কম সংখ্যক, মানে কম সংখ্যক ইন দ্য সেন্স পার্টিসিপেশন যেটা, সেটা আর একটু গ্রুপের ভেতরে যদি বাড়ে বন্ধুদের, তাহলে নিঃসন্দেহে খুবই ভালো হয়। পার্টিসিপেশন বাড়ার অর্থ যে সবাই দেখছেন, সবাই উপলব্ধি করছেন, কিন্তু তারা নিজে থেকে যে নিজের সংগ্রহের পত্রিকার প্রচ্ছদটার ছবি তুলে বা সূচিপত্রের ছবি তুলে পোস্ট করা, এটাই যে প্রচারের অঙ্গ। এটা যে একজন মানুষের একার পক্ষে বা দুজন বা পাঁচজন বা 10জন মানুষের পক্ষে সামগ্রিক লিটল ম্যাগাজিনের প্রচার করা সম্ভব নয়, সেই জিনিসটাকে রিয়েলাইজ করে সবাই হাতে হাত বেঁধে এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় কাজটা আরো ভালোভাবে সুসংগঠিত ভাবে এগোতে পারে। এটুকুই বার্তা তাদের কাছে। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে যে যদি তাদের গ্রুপের কাজ ভালো লাগে, সেক্ষেত্রে তারা অন্তত মানে মানুষদেরকে জানাতে পারেন, গ্রুপের ইনভিটেশন পাঠিয়ে তাদেরকে সংযুক্ত করতে পারেন, যাতে তারা দেখতে পারেন। এইভাবে যত মানুষের কাছে বার্তাটা পৌঁছে যাবে, গ্রুপের কাজটা তারা দেখবেন, দেখতে দেখতেই কিন্তু তারা লিটল ম্যাগাজিনের প্রতি আগ্রহী হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস। তো এটাই আসলে লিটল ম্যাগাজিন পুরোটাই একটা আবেগ। সেইখানে যত বেশি মানুষ হবে তার কাজের অগ্রগতি তত বেশি হবে। আপনাকে শেষ প্রশ্ন, যেটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, তবু এই প্রশ্নটা রাখবো আপনার কাছে। লিটল ম্যাগাজিনের এখনকার পাঠক ও আগের পাঠক, এবং এখনকার প্রোডাকশন ও আগের প্রোডাকশন, আপনি যেহেতু ডিজিটাইজেশন করছেন তাই পাঠকের কথা না বলতে, মানে পাঠকের কথা আপনি জানেন, এবং মানে এবং একটা পুরনো পত্রপত্রিকা যেগুলোর কাজ চলছে এবং বর্তমান যে পত্রপত্রিকার প্রোডাকশন, সেইগুলোর মধ্যে কতটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? এটা একদমই আপনার ব্যক্তিগত যে অবশ্যই এটার যে উত্তরটা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে দিচ্ছি। সেটা হচ্ছে বিগত দিনের 19 শতকের পত্রপত্রিকা বা 20 শতকের প্রথমার্ধ, যেমন সবুজ পত্র যেখান থেকে লিটল ম্যাগাজিনের শুরু, সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখবো যে সেখানে কন্টেন্ট ওরিয়েন্টেশন বা কন্টেন্টের গুণগত মান কেন জানি না, মানে অন অ্যান অ্যাভারেজ বেশি, মানে এখনকার তুলনায় কন্টেন্টের গুণগত মান। আমি বলছি না যে তাহলে কি আমরা যারা পত্রিকা করছি তারা কি খারাপ, কিন্তু আমরা যেগুলোকে প্রকৃষ্ট সাহিত্য বা বাংলা সাহিত্য বলে আজকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনাও করছি, তার বেশিরভাগ লেখাই কিন্তু একটা সময় সেই সময় লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তো সেটা হয়তো আগামী দিনে আজকে 21 শতকের বদলে
22 বা 23তম শতকে গিয়ে দাঁড়িয়ে হয়তো দেখা যাবে আজকের লিটল ম্যাগাজিনের সাবজেক্ট উঠে আসছে, সেটা ভবিষ্যৎ বলতে পারবেন। তো এটা হচ্ছে কন্টেন্ট ওরিয়েন্টেশন। আর প্রোডাকশন কোয়ালিটির যে বিষয়টা, সেটা হচ্ছে পুরনো সংখ্যা এমনিতেই লিটল ম্যাগাজিনের কাগজের ক্ষেত্রে মেইন মোটিভটাই হলো যে প্রতিপাদ্য বিষয়টিকে মোটামুটি সুসংগঠিতভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্য মানে যারা বুদ্ধদেব বসুর অনুসারী তারা বিশ্বাস করেন যে প্রোডাকশন কোয়ালিটির প্রয়োজন নেই, মানে জাস্ট একটা ছাপা হলেই হলো, যার ফলে সেগুলোর ভালনারেবিলিটিটা একটু বেশি হয়ে যায় পত্রিকাগুলি, যার পক্ষে তার ডিকম্পোজিশন কাগজের বিজ্ঞানসম্মতভাবে তাড়াতাড়ি হয়, ক্লোরিনেশন তাড়াতাড়ি হয়, এবং সেগুলি ডিজিটাইজেশনের প্রয়োজন তাড়াতাড়ি পড়ে। খুব বড় জোর 30 বছর থেকে 40 বছর একটি কাগজের পাতার আয়ু হয় সেগুলো। কিন্তু যে পত্রিকাগুলো একটু সম্ভ্রান্ত বা কাগজের কোয়ালিটি 21.3 বা তার থেকে বেশি জিএসএম এর ব্যবহার করেন, ম্যাপলিথো বা ন্যাচারাল শেডের যে কাগজ রয়েছে অত্যন্ত গুণগত মানের, সেই কাগজ ব্যবহার করলে তার লংজিভিটি স্বাভাবিকভাবেই বাড়ে। তো সেইটার প্রয়োগ কিন্তু বর্তমান যুগে বেশি হচ্ছে, সেটা আগের তুলনায় কম ছিল, কারণ প্রযুক্তিগতভাবে যত প্রযুক্তি এগোচ্ছে সেই প্রোডাকশনটাকে আমরা টেকনিক্যালি আমরা সেটাকে ব্যবহার করতে পারছি এবং সেটা এগিয়ে চলছে, যেটা আগে ছিল না। তো এই ব্যাপারটা ঘটছে। ছবির প্রোডাকশনের ক্ষেত্রে হাফ টন থেকে এখন আমরা ডিজিটালে চলে এসেছি, পিওডি মাধ্যমে একদম ঝকঝকে ছবি আসছে, তো সেই ব্যাপারগুলো তো আছেই। একজন দর্শক একটা কথা লিখেছেন, বাংলার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, সেখানে দাঁড়িয়ে শুদ্ধ বাংলা বাঁচানো সোনার পাথর কাঠি। কথাটা হয়তো ভীষণ সত্যি, মানে এই কথাটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন শুনবো। মানে হয়তো অতিরিক্ত সময় হচ্ছে কিনা আমি জানি না, বা প্রশ্নটা অপ্রাসঙ্গিক হচ্ছে কিনা জানি না, তবে এটার বিশ্লেষণ যদি আপনি করেন। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বলতে দেখুন, এটা হচ্ছে একটা একটা কনসেপ্ট ওরিয়েন্টেশন। সেটা হচ্ছে শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের কবিতার লাইন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তার প্রতি হ্যাঁ, শ্রদ্ধা রেখেই বলি, সেটা যেরকম মানে আত্মপ্রচার, এটা আমার নিতান্তই ব্যক্তিগত মত, আত্মপ্রচার এবং আত্মম্ভরিতা থেকে মানুষ যদি নিজেকে বিরত রাখতে পারেন, রেখে তার ব্যক্তিগত কাজ, যেটা প্রতিপাদ্য বিষয় জীবনের লক্ষ্য, সেই কাজটি কি করছেন, সেই কাজটি করবার জন্য যেটা প্রয়োজন তার জন্য যদি আত্মনিবেদন করে মানুষের কাছে সাহায্য চান, সেটাকে কিন্তু আমার মনে হয় বিজ্ঞাপন বলে ধরা হবে না। অর্থাৎ আমি মানে স্পেসিফিক ইনস্ট্যান্স দিয়ে বুঝি, আত্মপ্রচার কি না, আমার একটা কবিতা বা আমার একটা গল্প কোনো একটি পত্রিকায় প্রকাশিত হলো, সাথে সাথে আমি ওই পত্রিকার পাতা থেকে কবিতা বা গল্পটির ছবি তুলে ফেসবুকে দিয়ে বললাম যে আমার এই অমুক পত্রিকায় এই লেখাটি প্রকাশিত হয়েছে, বন্ধুরা পড়লে ভালো লাগবে, এটাকে আমি আত্মপ্রচার বলি। কিন্তু একই একই জিনিস কিভাবে করা যায়, যে অমুক অমুক সম্পাদকের অমুক পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার একটি লেখা, সেই পত্রিকার প্রচ্ছদটা দিয়ে দেওয়া হলো, সংখ্যাটি অমুক দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, যদি বন্ধুরা কিনে সংগ্রহ করে পড়েন আমার খুব ভালো লাগবে। অর্থাৎ এতে একই বিষয়টা সঙ্গে কিন্তু আমি দুটো আমি জিনিস হয়। তো এইটাই। এখন কেউ বলবেন প্রকারান্তরে তো এটাও বিজ্ঞাপন, আমার লেখাটার কথা তো আমি উল্লেখ করছি, হ্যাঁ করছি, আমার লেখার কথা আমি করছি, কিন্তু এর মধ্যে আত্মপ্রচার এবং আত্মম্ভরিতার কন্টেন্ট ক্রমশ কমে আসছে এবং সার্বিকভাবে একটি সামাজিক অবদানের দিকে বিষয়টি এগোচ্ছে। অর্থাৎ একদমই তাই, বিজ্ঞাপন যে আমি শুধু দিচ্ছি, সামাজিক নয়, কথা বলতে প্রচারটা বলতে আমি বাংলা করছি, লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে প্রতিষ্ঠানটির রাখার বা জায়গায় উন্নীত হচ্ছে। একদমই তাই, একদমই তাই। এইবারে আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আলাদা কোনো প্রশ্ন করছি না, শুধু এক মানে জাস্ট আপনার কি মনে হয় কলিকাতা যে অনলাইন লিটল ম্যাগাজিন মেলার উদ্যোগটা নিয়েছে, সেটা নিয়ে আপনি যদি দু চার কথা বলেন। মানে আমি গতকাল থেকে বলবো এটা শুরু একটু হয়ে 22 ঐতিহাসিক। তারিখ পর্যন্ত চলছে অবশ্যই এই অবশ্যই অনুষ্ঠান, মানে প্রথম এই মেলাটা। পশ্চিমবঙ্গের প্রথম অনলাইন লিটল ম্যাগাজিন মেলা, সেক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ, নো ডাউট। আমি আমি এটাকে ঐতিহাসিকই বলবো, তার কারণ এর আগে কেউ উদ্যোগ নেননি, অনলাইন লিটল ম্যাগাজিন মেলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাংলায়, পশ্চিমবঙ্গে অন্তত নেওয়া হয়নি, আমার জানা নেই। তো সেই দিক থেকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, প্রথম কথা। দ্বিতীয়, করোনা ডিস্টেন্সিং এ যখন সবাই মেলাকে মিস করছিলেন, তখন মেলার যে মাদকতা এবং মেলার যে উন্মাদনা, সেই উন্মাদনাটাকে বজায় রাখবার জন্য এই পদক্ষেপটির প্রয়োজন ছিল বলে আমার মনে হয়, এবং খুব অ্যাপ্টলি কলিকাতা কর্তৃপক্ষ সেটিকে গ্রহণ করেছেন, সেটিকে তুলে ধরেছেন, এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে বাড়িতে থেকে, মানে আবাল বৃদ্ধ বনিতা যেটাকে বলা হয়, যে কোনো বয়সের মানুষ যাতে তাদের পছন্দের সংখ্যাগুলি জোগাড় করতে পারেন, সেই জন্য প্রত্যেক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে পত্রিকাগুলি নিয়ে সেগুলির সঠিকভাবে ডিসপ্লে করে
টেকনিক্যাল যে একটা ব্যাক এন্ডের কাজ, এই একটা বিপুল পরিমাণ কাজ করে ওঠা যে কতটা পরিশ্রম সাধ্য, সেটা যারা করেন তারা জানেন। তো আমি বলবো এটা মানে কুর্নিশ জানানোর মতো কাজ তারা করেছেন, এবং আগামীতে এটি যে একটা উদাহরণ হিসেবে থাকবে আগামী প্রজন্মের কাছে, বা আগামী প্রজন্ম কেন, এই প্রজন্মেই আরো মানুষ উদ্বুদ্ধ হতে পারেন হয়তো কলিকাতাকে দেখে। কে বলতে পারে, উদ্বুদ্ধ তো যে কোনো কেউ যে কোনো কারুর থেকে অনুপ্রেরণা পেয়ে উঠতে পারেন, তো সেটা তাদের ব্যাপার। তো এটা একটি ঐতিহাসিক পদক্ষেপ, আমার মনে হয় এরকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল এবং কলিকাতা সেটি নিয়েছে। সেই জন্য অন্তত আমার খুব ভালো লাগছে, এবং আমি কলিকাতা কর্তৃপক্ষকে অভিবাদন ও অভিনন্দন জানাতে চাই। একদমই তাই। আমরা যেন ভবিষ্যতে কলিকাতার এই প্রথম উদ্যোগ যেন আরো বেশ কয়েক বছর ধরে চলে, বা এটা চলতে থাকুক সেটাই চাইবো। মানে একটা নতুন উদ্যোগ কলিকাতা যে নিয়েছে সেটা চলতে থাকুক, শুধু কলিকাতা কেন, আরো অনেকেই এগিয়ে আসুক, জিনিসটার এগিয়ে নিয়ে চলুক সবাই মিলে। আমরা একইভাবে যেমন অফলাইন লিটল ম্যাগাজিন মেলা করব, যেন সারা বছর এইভাবে ছোট ছোট লিটল ম্যাগাজিন মেলা অনলাইনে চলতে থাকুক। তাহলে আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। আমরা এখানে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। একদম। নমস্কার। দর্শক সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেকেই প্রচুর প্রশ্ন রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি যতগুলো সম্ভব প্রশ্নকে তুলে ধরার, সব প্রশ্নকে তুলে ধরা সম্ভব হয়নি। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।